এত দ্রুত শেষ? ধারার পরনে ক্রিম কালার লিলেন শার্ট, প্রথম 4টা বোতাম খোলা, কলারটা পিছন দিকে ঝুলে আছে, ঘাড়ের রগ স্পষ্ট। ধারা যখন হেসে প্রশ্ন করলো তখন গ্যাস দাঁত ঝিলিক দেয়, সাথে চোখ দুটি হেসে ওঠে। বিভোর মনে মনে কিছু অংশ আয়াতুল কুরসি পড়ে, এরপর জোরপূর্বক হেসে দরজা লাগাতে লাগাতে বলে, দ্রুত কই, 30 মিনিট হলো। সামনেই মুরগির দোকান আছে, আর রাস্তায় তরকারির ঠেলাগাড়ি পেলাম। আলু, মুরগি, ডিম, মশলা, লেবু, টমেটো, শশা নিয়ে এসেছি। আর চালের বস্তা বাসায় আছে। পাশের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছি। বিরিয়ানি খাও তো? খাই। ডিম, আলু আর দেশি মোরগ খাও? তোমার চুল তো ভেজা না, গোসল করনি? এতটা পথ জার্নি করেছ, যাও গোসল করে দাও। তুমি করবে না? বাথরুমে করে নিচ্ছি, তুমি বাথটবে চলে যাও। বাথটাব আছে নাকি? শখ আর কি। আমার রুমে আছে, যাও, আমি এটাই যাচ্ছি। ব্যাচেলর মানুষের রুমে এত কিছু কেন? আমার সব বিলাসিতা বাসস্থান নিয়েই। ফ্ল্যাট এবং ফ্ল্যাটের পেন্টিং জিনিসপত্র দেখেই বোঝা যায়। বিভোর হেসে বাথরুমে ঢুকে। ধারা কপাল কুঁচকে ফেলে। আজব নতুন প্রেম হলো, ভালোবাসার কথা হবে, গোসলের আগে একবার জড়িয়ে ধরে চুমু খাবে তা না, ফর্মালিটি মারাচ্ছে উনি। নিজে থেকে আগে আগে লাফাতেও ধারার ইগোতে লাগে। ফোঁস করতে করতে ধারা গোসল শেষ করে, পরনে ট্রাউজার আর শর্ট টপস। ইচ্ছে হচ্ছে শাড়ি পরতে, কিন্তু লাগেছে শাড়ি নেই। জীবনে শাড়ি কখনো পরেছে কিনা সেটাও মনে নেই তার। না, মনে পড়েছে 1 বছর আগে গায়ে হলুদ আর বিয়েতে শাড়ি পরেছিল। ধারা ড্রয়িং রুমে এসে দেখে বিভোর নেই। কিচেন থেকে টুংটাং ধ্বনি আসছে। ধারা কিচেনের দরজায় এসে দাঁড়ায়। বিভোর মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছে চাকু দিয়ে। ধূসর রঙের 3/4 প্যান্ট পরা, গলায় তোয়ালে ঝুলানো, বুক পিঠ নগ্ন। ধারা সারাপ পেতে দরজায় হালকা আওয়াজ করে। বিভোর তাকায়, চোখে জল। ধারা দ্রুত এগিয়ে আসে, উৎকণ্ঠ হয়ে বলে, কাঁদছো কেন? বিভোর হেসে পেঁয়াজ দেখায়। ধারা হাসে, বলে, আর কি করার? বুয়া নেই? না, একবেলা রাধি। প্রতি শুক্রবার কাপড় ধুই, ফ্লোর মুছি। 2-3 মাস পর আপু নয়তো আম্মু আসে, আসবাবপত্র মোছামুছি করে। বেশ চলছে। বাবা, হিরো এত কাজ করে? বিভোর হাসে, সেদ্ধ আলুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, হিরো বলে লজ্জা দিও না। প্রত্যেক স্ত্রীর হিরো তার হাজবেন্ড, তো তুমিও আমার হিরো। বিভোর ধারার চোখের দিকে তাকায়। সরাসরি কথাবার্তা ছাড়া বিভোরের চাহনি দেখে ধারা অপ্রস্তুত হয়ে পড়ে। এখনো এত অস্বস্তি। ধারা ইতস্তত হয়ে বলল, আলু দিয়ে কি করা হবে? বিভোর দৃষ্টি সরিয়ে বলল, আলু ভর্তা। প্রত্যেকদিন মাছ নয়তো আলু ভর্তা আমার লাগেই। এখন কি করবে? মরিচ ভাজতে হবে। আমি করি। লাগবে না, কাঁচা মরিচ গরম তেলে ছাড়লে তেল ছিটকে এসে পড়বে, আবার মরিচও ফাটে, গায়ে পড়বে। তুমি বরং টিভি গিয়ে দেখো। ধারা চটে যায়। এই তাকে সংসার নিয়ে এসেছে, হাজবেন্ডের মতো ব্যবহার না। আবার কথাবার্তা এত ফর্মালিটি। কখন থেকে ইচ্ছে হচ্ছে বিভোরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। বিভোরকে সে রোমান্টিক ভেবেছিল। ধারা কটকটে গলায় নাছোড়বান্দা হয়ে বলল, না, আমি ভাজবো, সরো তুমি। আমি এতটাও অকর্ম না। বিভোর অবাক স্বরে বলল, আরে, রেগে গেছো কেন? ধারা আর চোখে তাকায়। বিভোরের ভেজা চুল কয়েকটা কপালে ছড়িয়ে, দেখতে বেশ লাগছে। ধারা চোখ সরিয়ে দায়সারা ভাবে বলল, জানি না। বিভোর হেসে সরে যায়, বলে, আচ্ছা ভাজো, কিন্তু সাবধানে। ধারা খুশিতে ডগমগ হয়ে কড়াই বসায়। বিভোর অনেকগুলি মরিচ এগিয়ে দেয়। ধারা এত মরিচ দেখে বলে, এত মরিচ? বেশি ঝাল পছন্দ করো? হুম। বিভোরের সাহায্যে সাবধানে মরিচ ভাজা শেষ হয়। এরপর আবার ধারা বায়না করে লেবু, শসা, টমেটো সে কাটবে। বিভোর না করে। নাছোড়বান্দা ধারা মানে না, বাধ্য হয়ে অনুমতি দেয়। ধারা মনোযোগ সহকারে কাটায়, মনোযোগ দেয়। বিভোর একটু দূরত্ব নিয়ে দাঁড়ায়, ধারাকে পরখ করে। ভেজা চুল খোপা করে রেখেছে। বিভোর এগিয়ে এসে খোপা খুলে দেয়। ধারা সামান্য নড়ে ওঠে, এরপর আলতো করে পেছন থেকে ধারাকে জড়িয়ে ধরে ধারার কাঁধে চিবুক রাখে। ধারার হৃৎপিণ্ড দম বন্ধ কর অনুভূতিতে ছেয়ে যায়। বিভোর বিভ্রম নিয়ে প্রশ্ন করে, এবার হাজবেন্ড ওয়াইফ মনে হচ্ছে? ধারা সচকিত হয়, তবে হেসে মাথা নাড়ায়। বিভোর ধারাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। ধারা চোখ নামিয়ে রেখেছে। বিভোর বলল, ভেজা চুল খোপা করে রাখতে নেই। ধারা বিভোরের চোখের দিকে তাকায়, বলে, চুল খোলা রাখতে অস্বস্তি হয়। তাই বলে ভেজা চুল খোপা করবে? এরপর থেকে যতক্ষণ না শুকাবে খোলা রাখবে। ধারা আহ্লাদ নিয়ে বলে, তুমি খেয়াল করে খোপা খুলে দিও। তারপরে চোখ নামিয়ে নেয়। বিভোর হেসে ধারার কপালে চুমু দেয়, তারপর বলল, তোমার চঞ্চলতা প্রেমে পড়ার মতো। ধারা উত্তরে কি বলবে খুঁজে পেল না। বিভোর বলল, কখন ভালোবেসে ফেলেছি এই উড়নচণ্ডীকে বুঝতেই পারলাম না। ধারা নিশ্চুপ, বলার মতো কথা খুঁজে পাচ্ছে না। বিভোর এভাবে খালি গায়ে তাকে জড়িয়ে রেখেছে। সময়টা হজম করতেই কষ্ট হচ্ছে। বিভোরের চুল থেকে শ্যাম্পুর ঘ্রাণ আসছে, দারুণ মিষ্টি ঘ্রাণ। পরক্ষণে ধারা আফসোস করে বিড়বিড় করে, ধুর, আমি শ্যাম্পু করলাম না কেন? তবেই তো সুগন্ধ বের হতো। বিভোর চোখ ছোট ছোট করে বলে, হ্যাঁ,
ধারা পুরো কেঁপে উঠে, জিভ কামড়ে ধরে। মনে মনে কথা বলতে গিয়ে সবসময় সে মুখ ফুটে কথা বলে ফেলে। তখন বিভিন্ন জায়গায় লজ্জায় পড়তে হয়। ধারা আমতা আমতা করে বলল, সরুন, কাটা শেষ হয়নি। জোর করে সরে পড়ে বিভোরের আলিঙ্গন থেকে। বিভোর রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসে, এরপর জোরে হেসে ওঠে। রুমে এসে টি শার্ট পরে বের হবার সময় ফোনের রিংটোনের আওয়াজ শুনে বিছানার ওপর ফোন দেখতে পায়। এই ফোন তো তার নয়, ধারার হয়তো। বিভোর ফোন নিয়ে কিচেনে আসে, ধারাকে দেয়। স্ক্রিনে ছোট ভাইয়া নামটা দেখতে পায় ধারা। হাত ধুয়ে রিসিভ করতে করতে রিংটোন থেমে যায়। 1 সেকেন্ড পর আবারও কল আসে। ধারা দ্রুত রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে ধারার ছোট ভাই সাকিব প্রতি উত্তরে বলল, টুইঙ্কেল পৌঁছে গেছে ঢাকায়? ভাইয়া ভোরেই, এই তো 2-1.5 ঘন্টা আগে। এখন কই আছিস? ফুপির বাড়ি না হোটেলে? ফিরবি কবে? আর বিয়ে ভেঙে গেছে রে টুইঙ্কেল। ধারা বিভোরের দিকে তাকিয়ে ম্লান হাসে। কেমনে বলবে সে বিভোরের বাড়ি, আর সে তো আর ফিরতে চায় না। টুইঙ্কেল আছি ঢাকায় ভাইয়া, পরে কথা বলছি। ধারা কল কেটে দেয়। বিভোর ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে। কি হয়েছে? ধারা প্রাণহীন গলায় বলল, বিয়ে ভেঙে গেছে, ফিরতে বলেছে ভাইয়া। আমার সাথে আসো। কই? আসো বলছি। বিভোর হাতে ধরে ধারাকে বেডরুমে নিয়ে আসে, বিছানায় বসে পাশে বসে। তারপর ধারার চোখের দিকে তাকিয়ে বলল, তখন তোমার অবস্থা ভালো ছিল না, তখন বুঝলে বুঝতে না, তখন বুঝালে বুঝতে না, তাই নিয়ে এসেছি ফ্ল্যাটে। তুমি বাসায় ফিরে যাও ধারা। তোমার বয়স বাড়লেও বাচ্চামিটা রয়ে গেছে। শোনো, এই যে চারপাশে এত এত প্রেম হচ্ছে, তার মাঝে কিছু সংখ্যক সত্যিকারের প্রেম, আর তাদের মধ্যে এমন কেউ নেই যারা কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এক হয়েছে। আমাদের জন্য বাধা হবে আমাদের ফ্যামিলি, আমাদের সেটা জয় করে নিতে হবে। দু পরিবার নিয়ে একসাথে থাকাটাই সার্থকতা। ওনাদের অমান্য করে এভাবে দূরে থাকাটা অন্যায়। আমরা ওনাদের বুঝাবো, লড়বো। আমরা তো হাজবেন্ড ওয়াইফ, তো এত কিসের বাধা? এক তো হয়েই আছি। সেটাও ঠিক, তবে এখন ভুলে যাও আমাদের বিয়ে হয়েছিল। আমরা দু ফ্যামিলিকে এক করব, তারপর অনুষ্ঠান করে বিবাহিত লাইফ শুরু করব। তখন কয়দিন পর পর তোমার ভাইয়েরা তোমাকে দেখতে আসবে, তোমার আব্বু আম্মু আসবে। বিভিন্ন উৎসবে দু ফ্যামিলি একসাথে হই হুল্লোড়ে মেতে থাকবো। কত দারুণ, তাই না? ফ্যামিলির সাথে মিলেমিশে থাকায় শান্তি অন্যরকম, সুখ অন্যরকম। এখন হয়তো আবেগে সবাইকে ছেড়ে দিতে চাইছো, কিন্তু যখন কয়েকটি মাস চলে যাবে তোমার ফ্যামিলির কথা মনে হবে, বিভিন্ন উৎসবে ওদের শূন্যতা অনুভব করবা, শান্তি পাবা না কিছুতে। আবার তোমার আব্বু নাকি পালিয়ে বিয়ে পছন্দ করেন না, তোমার ফুপিকেও মানেনি। হুম, তোমার আব্বু তোমার ফুপির জন্য কাঁদেন না? খুব কাঁদে, কিন্তু এত বছরেও একবারও কথা বললো না। তাহলে বুঝো, এদিকে তুমিও শান্তিতে থাকবা না, আবার তোমার বাপ ভাইয়েরাও। ওরা কাঁদবে, তুমিও কাঁদবা, একটা দেয়াল মাঝে থাকবে, যার জন্য এক হতে পারবে না। শান্তি আমরাও পাবো না, আমাদের দুই ফ্যামিলিও। আমাদের তো আগেই 2 ফ্যামিলি মিলে বিয়ে দিয়েছে। ধারা শুনো, আমাদের বিয়ের বয়স 1 বছর 7 মাস। এই দিনগুলো আমরা আলাদা ছিলাম, দুই পরিবারের দ্বন্দ্ব হয়েছে। ওরা হয়তো এই বিয়েটাকে মানে না, ভুলে গেছে হয়তো ওদের ছেলে মেয়েদের বিয়ে হয়েছিল। আমরা যেমন নতুন করে ভালোবেসেছি, তেমন নতুন করেই আবার পেতে হবে। আমরা চেষ্টা করি 1 বার 2 বার 3 বারের সময় না বুঝলে ওরা কিছু একটা করব, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? পরিবারকেও তো সুযোগ দেওয়া উচিত আমাদের মেনে নেয়ার। জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাইলে? সেটা সম্ভব না ধারা, আমি অত ভালো নই। বুঝিয়ে সুঝিয়ে না পেলে কেড়ে নিতে জানি। তুমি আগামীকাল বাড়ি যাও, আজ আমার সাথেই থাকো। এখনই কাউকে বলো না আমার কথা, এতে ওরা রেগে যাবে, তোমাকে আটকিয়ে রাখবে। এখন বরং আমরা দু ফ্যামিলিকে বোঝার চেষ্টা করি। তোমাদের বাড়িতে আমাদের পরিবার নিয়ে নিন্দা উঠলে তুমি থামিয়ে দিবা, সবাইকে এড়িয়ে যেতে বলবা, এমনভাবে বলবা যেন না বুঝে তুমি আমাদের ফ্যামিলির সাপোর্ট করছো। আর আমার জানা মতে প্রত্যেক দিনই দু ফ্যামিলিতে অন্য ফ্যামিলিকে নিয়ে কটু কথা চলে। 2-3 মাস এসব কটু কথা বলা বন্ধ হলে ওদের ভেতরের রেশারেশিটা কমে আসবে। তখন আমরা আমাদের কথা বলবো, যদি না মানে কাঁদবো, রিকোয়েস্ট করব। তবুও যদি না মানে আমি তো আছি, আমি তোমাকে আমার করবই। কোনো হাতের সাহস নেই তোমাকে নিয়ে, আর আমাকে ভরসা করো। কতদিন চলবে এসব? 3-4 মাস পর এভারেস্ট স্বপ্ন পূরণে রওনা হব। ফিরে এসেই 1 মাসের মধ্যে তোমাকে আমার সংসারের বউয়ের জায়গাটা বুঝিয়ে দিব, প্রমিস। আর ইনশাল্লাহ তুমি আর পরিবার দুটোই আমি টিকিয়ে রাখবো একসাথে। শক্ত করে বিভোরকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, এভারেস্ট যদি কেড়ে নেয় তোমায়? এসব ভেবো না, যা হবার হবে। আমিও কিন্তু যাচ্ছি। এটা পসিবল না। সিকিমের ঠান্ডাতে তোমার যা অবস্থা হয়েছিল, এভারেস্টে কিছুটা পথ পাড়ি দিয়েই মরে যাবা। প্লিজ রিকোয়েস্ট। এসব বাদ, আমার ফোনে ব্যালেন্স নেই, দিশারিকে ফোন লাগাও। কেন? রাতে এসে থাকতে বলো তোমার সাথে।
কেন? বিভোর বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, দুজন দুজনকে ভালোবাসি, দুজন অ্যাডাল্ট, তার উপর তুমি আমার জন্য হালাল। রাতে একা ফ্ল্যাটে থাকা সম্ভব না। দাম্পত্য জীবন পরিবারের মানার পর শুরু হোক, সবার দোয়া নিয়ে। দিশারিকে বলে দাও চলে আসতে। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। আচ্ছা, তাহলে সায়নের সাথে আমার বেড শেয়ার করি বরং। খাওয়া এখনো হয়নি, বসো, আমি বিরিয়ানি নিয়ে আসি প্লেটে করে। বিরিয়ানি রেখে দাও, রান্না শেষ হলেই খাই। রান্না তো সবই বাকি, এতক্ষণ খালি পেটে থাকা দরকার নেই, আসছি আমি। ধারার মেজাজ খিচড়ে যায়। বিভোর বেরিয়ে কিচেনে যায়। ধারা মিনিট দুয়েক রাগে মেজাজ নিয়ে বসে থাকে। একসময় রাগ কমে আসে। বিভোরের কথাগুলো ভাবে, সত্যি তো ধারা মনে মনে পুলকিত হয়। ধারার মা সবসময় চাইতেন ওনার মেয়ের জন্য একটা বুঝতার ছেলে, যার ব্যক্তিত্ব হবে অসাধারণ, যে ধারাকে বুঝতে পারবে এবং সামলাতে পারবে। বিভোর যেন তেমনই। বিভোর রান্না শেষ করে বেডরুমে এসে দেখে ধারা কোলবালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে। বিভোর মৃদু এসে আলমারি খুলে শার্ট বের করে পড়ে, এরপর ফোন নিয়ে বেরিয়ে যায়। 2 ঘন্টা পর ফ্ল্যাটে এসে দেখে ধারা এখন শপিং ব্যাগ ধারার মাথার কাছে রেখে বিভোর ড্রয়িং রুমে আসে। টিভি অন করে সায়নকে কল করে, যতবার কল করে ততবার বিজি দেখায়। সপ্তমবারে কল রিসিভ হয়। বিভোর রাগে আগে বলে উঠল, হালার পুত, কার লগে কথা কস? দিশারির লগে। বিভোর নিবল। আমি ভাবলাম অন্য মেয়ে। যাই হোক, আজ রাতে আমার বাসায় থাকবি। কাবাব পে হাড্ডি বানাচ্ছিস কারণে জেরেছে? যেটা বলছি সেটা করিস, চলে আসিস 8টার দিকে। ঝগড়া লাগছস? তোর মতো ঝগড়াটে না আমি। তাইলে সায়নের কথা পুরোটা না শুনে কল কেটে দেয় বিভোর। সায়ন একদম মেয়েদের মতো শুধু কথা বাড়ায়। বিভোর টিভি অন করে চ্যানেল পাল্টাতে থাকে। 30 মিনিট পর ধারা জাগে, ধরফরিয়ে উঠে। কখন ঘুমিয়ে গেছিল টের পায়নি। বিছানা থেকে নামতে গিয়ে খেয়াল হয় শপিং ব্যাগের দিকে। হাতে নিয়ে খুলে 3টা শাড়ি দেখতে পায়, তবে চোখে লাগে আকাশি রঙের শাড়িটা। হাতে নিয়ে দেখতে থাকে, অসম্ভব সুন্দর একটা শাড়ি, তবে কি শাড়ি চিনতে পারছে না। ড্রয়িং রুমে এসে বিভোরকে দেখতে পায়। খুশিতে গদগদ হয়ে জিজ্ঞাসা করলো, আমার জন্য শাড়িগুলো আর কার জন্য আনবো? তুমি কিভাবে জানলে আমার শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে? বিভোর অভিজ্ঞ গলায় ভাব নিয়ে বলল। চোখ দেখেই বুঝি। যা, এটা কেমনে সম্ভব? বিভোর হাসে, উঠে আসে, ধারার হাত থেকে শাড়ি নিজের হাতে নেয়, তারপর ধারার মাথায় ঘোমটা দিয়ে বলে, তোমার যে ইচ্ছে হচ্ছিল মাত্রই জানলাম। শাড়ি এনেছি আমার ইচ্ছে পূরণ করতে। শাড়িতে তোমাকে দেখতে মন চাইছিল। ধারা আচমকা লজ্জা পেতে শুরু করে। বিভোর হেসে বলে, লজ্জা পাচ্ছ নাকি? ধারা এক দৌড়ে রুমে ঢুকে পড়ে। একবার বিভোরকে দেখে দরজা বন্ধ করে দেয়। বিভোর হতভম্ব হয়ে ক্ষণমুহূর্ত বন্ধ দরজাটার দিকে দৃষ্টি রাখে, এরপর হেসে আবার সোফায় এসে বসে। ধারা বুকে 2 হাত চেপে রাখে, বুক ঢিপ ঢিপ করছে। শাড়ি পরতে যাবে তখন মনে হয় ব্লাউজ নেই। বিভোর হয়তো খেয়াল নেই। ধারা তার আকাশি রঙের ফতুয়া পরে নেয় ব্লাউজের মতন করে, তারপর শাড়ি পরে। যদিও শাড়ি পরতে পারে না, তবে মোটামুটি পেরেছে। দরজা খুলে বের হতে গিয়ে ধারা লজ্জায় কুকড়ে যাচ্ছে। বের হবে নাকি বের হবে না, পড়ে যায় দ্বিধায়। একবার এসে বিছানায় বসে, আবার দরজার সামনে আসে, আবার বিছানায় বসে। রুমে পায়চারি করে। 5 মিনিটের মাথায় ধারা দরজা খুলতে সক্ষম হয়। পায়েলের ঝুনঝুন আওয়াজ শুনে বিভোর ঘুরে তাকায়। ধারা নতজানু হয়ে বেরিয়ে আসে, চুল কানে গুজে বিভোরের পানে তাকায়। বিভোরকে তাকিয়ে থাকতে দেখে আবারও দৌড়ে রুমে ঢুকে পড়ে। বিভোর পিছন থেকে ডেকে উঠল, আরে আরে ধারা। কে শুনে কার কথা, ঠাস করে দরজা বন্ধ করে হাঁপাতে থাকে। ঘামছে প্রচুর, কেমন নাম না জানা অদ্ভুত দম বন্ধকর অনুভূতি হচ্ছে। লজ্জা গিলে নিচ্ছে যেন। বিভোর দরজায় করাঘাত করে বলে, আমাকে বের হতে হবে ধারা, রুমে কিছু দরকারি জিনিসপত্র আছে, ওগুলো লাগবে, খুলো। ধারা নাছরবান্দা গলায় দৃঢ়ভাবে বলে উঠল, কোথাও যাওয়া হবে না। তাহলে দরজা খুলে সামনে আসো। ধারা নিশ্চুপ হয়ে যায়। শাড়ি পরে বিভোরের সামনে দাঁড়াতে এত মিয়ে কেন যাচ্ছে নিজেও বুঝে উঠতে পারছে না। দ্রুত শাড়ি খুলে ফেলে। দরজা খুলে বিভোর দেখে ধারা ইনোসেন্ট মুখ বানিয়ে ট্রাউজার আর ফতুয়া পরে দাঁড়িয়ে আছে। বিভোর ধমকে ওঠে। শাড়ি খুলছো কেন? ধারা কেঁপে উঠে আমতা আমতা করে বলে, অস্বস্তি হচ্ছিল তাই। বিভোর কপাল কুঁচকে বিছানা থেকে শাড়ি হাতে নিয়ে দৃঢ়ভাবে আদেশ করলো, চুপচাপ দাঁড়াও, নইলে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। ধারার চোখ কপালে উঠে মিনমিনে গলায় বলে, তোমার কি বউ পেটানোর ইচ্ছে টিচ্ছে আছে নাকি? বিভোর ধারার বাচ্চামি কথা শুনে মৃদু হেসে বলল, না নেই, তবে কথা না শুনলে মারতেও পারি, আমার হাত আগে চলে। ধারা ঢোক গিলে বিভোর বলে, হাত সরাও। তুমি শাড়ি পরাতে পারো? না, তবে চেষ্টা করি। মাথা কাত করে ধারা সোজা হয়ে দাঁড়ায়। বিভোর কোমরে শাড়ি পেঁচিয়ে বলল, এত চিকন কেন? খাও না। অনেক খাই, কিন্তু মোটা হই না। খাওয়ার মতো খেলে মোটা হতে কতক্ষণ? ও, ব্লাউজ আনেনি? মনেই ছিল না। ফতুয়া আছে। আচ্ছা, শাড়ির কুচি কিভাবে দেয়? দাও, আমি কুচি করি। লাগবে না, শিখিয়ে দাও।
বাধ্য হয়ে ধারা শিখিয়ে দেয় কুচি কিভাবে করতে হয়। বিভোর মনোযোগ সহকারে দেখে, তারপর সুন্দর করে কুচি করে দেয়। কুচিগুলো এখন কই রাখবো? দাও আমি রাখছি। আমাকে বলো। আমি করছি তো। এতটা করছি, বাকিটাও আমি করব। ধারা বিভোরের সামনে থেকে চলে যেতে চাইলে বিভোর শাড়ির কুচি শক্ত করে ধরে। ধারা জোরাজোরি করে সরতে চায়। বিভোর দুহাতে ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় ঝাঁপিয়ে পড়ে। ধারা হকচকানো গলায় বলল, এটা কি হলো? কি হলো? কিছু না। কিছুক্ষণ পিনপতন নীরবতা। এরপর বিভোর উঠে ধারার পেটে মাথা রেখে শুয়ে বলল, ধারা? হুম? কিছু না। বলো। বিভোর ধারার পেট থেকে মাথা তুলে মুখের কাছে এসে নত হয়ে জড়ানো গলায় বলল, এমন করে তোমাকে আর কাছে পাবো না হয়তো। আমি যদি না ফিরি, তুমি তুমি বেশি কাঁদবে না, বুঝেছো? ধারার বুক ধক করে কেঁপে উঠল। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এমন করে আর পাবা না মানে? তুমি এভারেস্ট জয় করে ফিরে আসবা, তারপর সবাইকে নিয়ে ঘরে তুলবা, কথা দিয়েছো। বিভোর অপরাধী মুখ করে বলল। আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না, আমি ফিরবো। ধারার ঠোঁট কাঁপছে কান্নার দমকে। বিভোর অবাক স্বরে বলে, এমন করে কাঁদছো কেন? বলছি তো ফিরবো। তুমি ওটা কেন বললা? বিভোর ধারা নাক টেনে বলে। বলছি তো সরি, আর বলবো না। ধারা আহ্লাদে গদগদ হয়ে বলে। যেভাবে কাঁদিয়েছো সেভাবে আদর করো এখন। বিভোর ধুইব্রু ঈষৎ কুচকায় বলল, শাড়ি পরে সামনে দাঁড়াতে লজ্জায় মরে যাও, আর এভাবে প্রকাশ্যে নতুন প্রেমের প্রথম দিন বরের কাছে আদর চাইতে লজ্জা লাগে না? ধারা হেসে বিভোরের বুকে মুখ লুকায়। বিভোর ধারার মাথায় হাত বুলিয়ে বলল, ঘুরতে যাবা? কই? ঢাকাই? উহুম, বাসার এই রুমটায় থাকবো। আর এই বুকটায়। বিভোর হেসে ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি জানো তুমি কত কিউট করে হাসো? কিউট করে হাসে কেমনে? ঠিক তোমার মতন। আমার হাসি পেলে হাসি। বিভোর ধারার চুলে বিলি কেটে দেয়। ধারা বলল, আমি কিন্তু সারাদিন তোমাকে ফোনে টেক্সটে জ্বালাবো, বিরক্ত হবা না কিন্তু। আচ্ছা, হব না বিরক্ত। কোনো মেয়ের দিকে তাকাবা না। তাকাইও না। আসছে সাধু। ধারা, হুম? যত খারাপ পরিস্থিতি আসুক ভয় পাবে না, ভেঙে পড়বে না। মনে রাখবা আমি আছি। সহজে কিছু চয়েস হয় না, যখন হয়ে যায় কারো সামর্থ্য থাকে না কেড়ে নেয়ার, সেখানে তুমি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান, প্রিয় মানুষ। ধারা শক্ত করে বিভোরকে চেপে ধরে গভীর নিঃশ্বাস ফেলে বলল, তোমার কথায় জাদু আছে, মনে বল পাওয়া যায়, ভয় পাবো না কখনো। বিভোর আচমকা ধারাকে বুকের উপর তুলে নেয়। 2-1 সেকেন্ড সময় নিয়ে পাশে শুইয়ে দিয়ে নিজে ধারার মুখের উপর নত হয়। ধারার রগে রগে শিরশিরি ভালো লাগার যন্ত্রণা শুরু হয়। বিভোর ধারার ঠোঁটে ঠোঁট বসে জোরে নিঃশ্বাস ফেলে। দীর্ঘ 1 মিনিট সময় নিয়ে ধারাকে ছেড়ে দেয় বিভোর। দ্রুত উঠে নেমে যেতে গিয়ে বুঝতে পারে ধারার শাড়ি পেঁচিয়ে গেছে পায়ে। মিনিট খানিক সময় নিয়ে শাড়ির বেড়াজাল থেকে মুক্ত হয়। রুম থেকে বের হতে হতে বলে, রেডি হয়ে নাও, বের হব। ধারা আশাহত হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সে বুঝেছে বিভোর নিজের উপর আস্থা রাখতে পারছে না, তাই বের হতে চাচ্ছে। ধারা বিভোরের মতকে সায় দেয়। লাগেজ থেকে কাপড় বের করে পরে নেয়। চুলঝুটি করে বেরিয়ে আসে। বিভোর এমন ভাবে হাসে যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। বলল, চলো। সিঁড়ি ভেঙে নামতে নামতে ধারা বলল, যাবো কই? বাইক রাইড। ধারা উল্লসিত হয়ে যায়, বলল, ওয়াও। সকাল 7টা। বিভোর ভোরে উঠে রান্না শুরু করেছে। রান্না শেষ করে এসে দেখে ধারা এখনো রেডি হয়নি। বিভোর তাড়া দেয়, ধারা দ্রুত রেডি হও, পরে ট্রেন ধরতে পারবা না। ধারা চোখ রাখা শূন্যে। কিছুতেই যেতে ইচ্ছা হচ্ছে না বিভোরকে ছেড়ে। বিভোর আবারও তাড়া দেয়, প্লিজ ধারা, দ্রুত রেডি হও, নয়তো কিন্তু আমি জামা চেঞ্জ করাবো। ধারা জানে বিভোর এটা কখনোই করবে না, তাই নিস্তরঙ্গ গলায় বলল। আচ্ছা করো। বিভোর হকচকিয়ে যায়। ধারার মন সে বুঝতে পারছে। তার নিজেরই বুকটা চিনচিনে ব্যথায় বিষধর হয়ে উঠেছে। বিভোর ধারার পাশে বসে ধারার এক হাতে হাত রেখে বলল, নেক্সট মাসে শীতের ছুটি আছে অফিসে, আমি রাজশাহী যাব তখন। আজ তুমি চলো। অফিসে যাওয়ার কথা ছিল শনিবার, আজ সোমবার, 2 দিন যাইনি। এমনিই ভেজাল করবে, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী বছর আমার কতগুলি টাকা দরকার জানোই। এখন যদি চাকরিটা চলে যায় কেমন হবে? সায়নকে তোমার সাথে পাঠাচ্ছি, ওরেও নিতে চাচ্ছ না। আমি একা চলাচলে অভ্যস্ত, তোমায় যেতে বলছি কারণ। জানি, প্রমিস আমি খুব দ্রুত রাজশাহী আসবো। আর তো কয়টা দিন। হুম, রেডি হও। হচ্ছি। বিভোর বেরিয়ে যায়। ধারা চোখের কোণে জল মুছে রেডি হয়।
বিভোর বাথরুমে এসে মুখ ধুতে থাকে, বারবার চোখটা ভিজে যাচ্ছে। ধারা দেখলে আর যেতে চাইবে না। এমনি অনেক কাঠখড় পুড়িয়ে রাজি করানো হয়েছে। 8টায় ওরা রেল স্টেশনে এসে পৌঁছায়, আর 15 মিনিট তারপর ট্রেন ছেড়ে দিবে। বিভোর ধারাকে সিটে বসিয়ে নেমে যায়, দোকান থেকে চকলেট পানি এনে দেয়। যথাসময়ে ট্রেন ছাড়ে। বিভোর জানালা দিয়ে ধারার হাত ধরে রাখে। ধারা অনেকক্ষণ ধরে থেমে থেমে কেঁদে উঠছে। বিভোর বুঝাচ্ছে না কাঁদার জন্য, ধারা কিছুতেই শুনছে না। ট্রেন দ্রুত গতিতে চলা শুরু করেছে। বিভোর আর তাল মিলিয়ে দৌড়াতে পারছে না। ধারা বলে, প্লিজ আর দৌড়েও না, হাত ছাড়ো। বলো কাঁদবে না। কাঁদবো না। লাভ ইউ। ধারা কেঁদে উঠল। বিভোর বলে, কাঁদছো কিন্তু। না না, আর কাঁদবো না। বিভোর ধারার দিকে একবার তাকায় বিভ্রম নিয়ে, তারপর হাত ছেড়ে দেয়। ট্রেন চোখের পলকে চলে যায় অনেক দূর। বুকটা শূন্যতায় খাকা করে ওঠে। বিভোর অশ্রুরুদ্ধ কণ্ঠে বিড়বিড় করে, তুমি আমার বৃষ্টি ধারা। ধারা ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়েও নামেনি। বিভোর যে বারবার বলে দিয়েছে বাড়ি ফিরতে, সে সিটে এসে হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। মেঘের আড়ালে যেমন জলজল করা সূর্যটা লুকিয়ে পড়ে, তেমনি ধারার হাসি লুকিয়ে পড়েছে গুমোট মুখের আড়ালে। অন্যবার বাড়ি ফিরেই বাড়িটাকে মাথায় তুলে ফেলে। ভাইদের সাথে খুনসুটিতে মেতে ওঠে। শেখ আজিজুরের বকা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর ইনিয়ে বিনিয়ে ক্ষমা চায়। আর কখনো হবে না কথা দেয়, কিন্তু আজ তেমন কিছুই করলো না। বাড়িতে ঢুকে সবাইকে একবার দেখে নিয়ে চুপচাপ নিজের রুমে ঢুকে পড়েছে। এতে সবাই অবাক। বাকিরা অতটা পাত্তা না দিলেও সাফি ব্যাপারটা হজম করতে পারছে না। কিছু তো আছেই। আজিজুর সোফায় বসতে বসতে হুঙ্কার ছাড়েন, নবাবজাদি আসছে, কথা বলিও না। এত সাহস কই পেল? এই যে তোরা তোরা 3 ভাই ওর কলিজাটা এমন বড় বানাইছোস। ধারার বড় ভাই সামিত বলল, বাবাই প্লিজ আমাকে কিছু বলবা না, আমি ওরে কখনোই বলি নাই বাড়ি থেকে পালাইতে। আজিজুর কড়া চোখে ছেলের দিকে তাকান, বলেন, তোদেরও বলি নজরে নজরে রাখতে, সেটাও পারিস না। এত বড় দামড়া ছেলেদের চোখ ফাঁকি দিয়ে এইটুকু পুচকি মেয়ে কিভাবে পালায় আমি কি বুঝি না? সব সময় যে এর পেছনে তোদের হাত থাকে, তোরা সাহায্য করিস ওরে পালাইতে। বইনেরে কি বিয়ে দেওয়া লাগবে না? আজীবন পালবি? সাফায়েত বিরক্তি নিয়ে বলল, বিশ্বাস করো বাবাই, আমি কখনো ওরে পালাইতে সাহায্য করি নাই। মাত্র অফিস থেকে আসছি, প্লিজ ঘরে যেতে দাও। যা যা, ঘরে যা, বইয়ের আঁচলের তলে যা। বইনটা এমন মন খারাপ কইরা বাসায় ঢুকছে, কই ওর রুমে যাবে তা না, নিজের ঘরে যাইতে পাগল হয়ে রইছে। যা। সাফি চুপচাপ শুনছে। সে কথা বলতে চায় না। কথা বললে মুখ ফসকে ক্লু দিয়ে দিতে পারে সব সময় যে সে সাহায্য করে ধারাকে। সামিত সাফায়েত কিছু বলল না। আর দুজন ধারার রুমের দিকে এগোয়। পিছু পিছু সাফি আসে। ধারার রুমের সামনে এসে বন্ধ দরজা পায়। সাফি ডাকলো, টুইঙ্কেল দরজা খোল। এরপর সাফায়েত বলল, পরি দরজা খুলো। কি হয়েছে তোর? ভাইয়াকে বল। টুইঙ্কেল। পরি। সামিত দরজায় জোরে টোকা দিয়ে বলল। সিদ্রাতুল দরজা খোল। 5 মিনিট পর ধারা দরজা খুলে ক্লান্ত ভঙ্গিতে বলল, ফ্রেশ হচ্ছিলাম ভ্রাতারা। সাফায়েত বলল, গুমোট মুখ বানায় রাখছিস কেন? কি হয়েছে? সামিত বলল, কই ছিলে এতদিন? সবকিছু ঠিক আছে? কোনো অঘটন ঘটেছে? কেউ কিছু বলেছে? বাবারে বাবা, ধীরে ধীরে প্রশ্ন করো না। মাথা ব্যথা, তাই মনটাও খারাপ। আর কিছুই না। আর এতদিন ফুপির বাসায় ছিলাম, বাবাকে বইলো না। সামিত ফোঁস করে প্রশান্তি দীর্ঘশ্বাস ফেলল। ধারার কপালে চুমু এঁকে বলল, খুব মিস করছি রে, ডাইনিংয়ে যা, আমিও আসছি। সামিত চলে যায়। সাফায়েত ধারার মাথায় হাত রেখে মৃদু হাসে। ধারাও হাসে। তারপর সাফায়েত চলে যায়। ধারা দেখে সাফি এখনো তাকিয়ে আছে, তাও সরু চোখে। ধারা অপ্রস্তুত হয়ে ওঠে। সাফির কাছে কিছু লুকানো যায় না কখনো। সাফি সন্দিহান কণ্ঠে বলল, কি হয়েছে বলতো, মিথ্যে বলবি না। ধারা মিথ্যা বলতে গিয়ে বলল না। গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো। বলল, বাধ্য করো না মিথ্যে বলতে। সত্যটা বলতে পারবো না আমি, তবে একদিন বলবো, প্রমিস। সাফি কিছুটা আহত হয়। ধারা কখনো এভাবে তাকে বলেনি। সবসময় যাই হোক শেয়ার করেছে, তবুও জোরপূর্বক হেসে বলল, বলিস কিন্তু, শোনার জন্য অপেক্ষায় থাকবো। ধারা ঘাড় কাত করে। সাফি চলে যায়। ধারা দরজা বন্ধ করে বিভোরকে কল করে। প্রথম কলে বিভোর রিসিভ করলো। ধারা, ঠিকভাবে পৌঁছেছ? কখন বাড়ি গেছো? এই তো কিছুক্ষণ আগে। তুমি কি আমার কলের অপেক্ষা করছিলে? হুম। খুব টেনশন হচ্ছিল না? বিভোর ধারার প্রশ্ন এড়িয়ে বলল, পথে কেঁদেছো খুব, তাই না? হুম। কাদাটা কি স্বাভাবিক না? আমি মানা করেছিলাম। সব মানাই যে শুনতে হবে এমন তো না। জেদি খুব তুমি। আমি জানি। খেয়েছো? এই তো যাবো খেতে। তুমি দুপুরে খেয়েছো? অফিসের ক্যান্টিনে। অফিসের বস বেশি বকেছে? না, বকবে কেন? তবে একটু অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো। সমস্যা নেই, কয়দিনের কাজে খুশি করে ফেলবো।
যাও খাও। ইচ্ছে হচ্ছে না। সারাদিন জার্নি করে এখন ইচ্ছে হচ্ছে না, যাও। আচ্ছা যাচ্ছি, সারাত কিন্তু কথা বলবো ফোনে। আচ্ছা বলবো। আসছি। ওকে। ধারা কল কেটে ফোন চার্জে লাগিয়ে খেতে আসে। সে কাজের মেয়ের প্রতি খুবই দুর্বল। মেয়ে কেমন গুমট মুখ করে বাড়ি ফিরতে দেখেছেন, তাই আর কিছু বলবেন না বলে শপথ করেন। ধারা টেবিলে বসতেই আজিজুর বললেন, কই ছিল আমার আম্মা? ঢাকায় ছিলাম বাবাই। এমন শুকনা লাগতেছে কেন আমার আম্মারে? জার্নি করে এসেছি তো তাই। ঢাকা কার বাড়িতে ছিল আম্মা? কারো বাড়ি না, হোটেলে ছিলাম। সমিতের আম্মা, মেয়ের পছন্দ সব খাবার লিস্ট করো, কাল আমি বাজারে যাব। তিব্বিয়া খাতুন বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলেন। এমন বেপরোয়া মেয়ের জন্য বাপের এত দরদ তিনি নিতে পারেন না, কখনোই শাসন করলো না। এই জন্য বিয়ের পরও সংসার টিকলো না। তিনি মনে প্রাণে চান ধারা তার 1 বছরের আগে সংসারে ফিরুক, যদিও সেটা সম্ভব না। আজিজুর আবারও বলেন, কি গো, এমন করছো কেন মুখের ভাব? আচ্ছা, তোমারে করতে হইব না, বড় বউ তুমি লিস্ট করবা। মাইশা মাহবুব হেসে মাথা নাড়ায়। সামিতের বউ মাইশা। মাইশা সবসময় শ্বশুর শাশুড়ির মন জোগানোর ধান্দায় থাকে। শ্বশুর শাশুড়ি হাতের মুঠোয় মানে সংসারের রাজত্ব তার হাতে। খাওয়ার মাঝে ধারার চোখ পড়ে সাফায়েতের ঘাড়ে। ধারা বলল, মেজো ভাইয়া, বল পুরি। ঘাড়ে কি হয়েছে, এমন কালো হয়ে আছে কেন? আর কইস না, হারামির বাচ্চা খামচি মাইরা মাংস তুইলা নিছে। ধারা আতকে উঠে বলল, কে? বাদিল্লা। ধারা সচকিত হয়। বাদইল্লা মানে বাদল মেজবা, বিভোরের বড় ভাই। সাফায়েত বাঁকা হেসে গর্ব করে বলল, আমিও এমনি এমনি ছাইড়ে দেই নাই, কামড় মাইরা ওর গাল দিয়া রক্ত বের করে দিয়েছি। সাফায়েতের পাশেই বসেছিল তার বউ মোর্শেদা। লিয়া লিয়া কথা ভেতরে রাখতে পারে না, যখন যা মনে আসে বলে ফেলে। সে কাটা কাটা গলে সাফায়েতকে বলল, এত বড় মানুষেরা কামড়া কামড়ে খামচা খামচি কেমনে করে আমি বুঝতে পারি না। ছি, তোমাদের চেয়ে বাচ্চাদের স্বভাব ভালো। সাফায়েত রাগে কিটমিট করে বলল, লিয়া, তোমারে অনেকদিন না করছি আমারে খোঁচাইয়া কথা বলতে, এতে যখন আমার অপছন্দ বিয়া করলা কেন? তখন তো তোমার এমন রূপ দেখি নাই, আর তোমার বাপ ভাইয়েরও না, আর তোমার তো একদম জানোয়ারের রূপ। সাফায়েত হাত মুষ্টিবদ্ধ করে সামিত ইশারায় শান্ত হতে বলে। লিয়ার বাবা পলিটিক্স করে, তাই তাদের লিয়ার বেয়াদবি হজম করতে হয়। ধারা বলল, তো মাইলা ছিল কেন? আজিজুর বললেন, আমার বেটাই লাগে না। সিটি মার্কেটের সামনে বাদুল্লার সাথে সাফায়াতের দেখা হয়, বাদুল্লা খোসা করে কথা কয়, এরপর তর্কাতর্কি। এরপর কামড়া কামড়ি? বলল ধারা। আজিজুর কিছু বলল না। ধারা কিছু করা কথা শোনাতে গিয়েও শোনালো না। দোষটা তো তারই, তার জন্য এত সমস্যা। কিছু বলতে গেলে আঙ্গুলটা তার দিকে উঠবে। নিজেকে সামলিয়ে বিভোরের কথা মতো প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। আচ্ছা এসব বাদ। বড় ভাইয়া, তোমার না গত সপ্তাহে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, গিয়েছিলা? কি আনছো আমার জন্য? সামিত মৃদু হেসে বলল, কিছু না, মজা করো না তো, বলো। ট্রাভেল ব্যাগ। কোয়ালিটি কি যে দারুণ, দেখলেই বুঝবি। ধারা হাসে। সে জানে এবং মানে তার ভাইরা তাকে কতটা ভালোবাসে। তার বন্ধুরা সবসময় আফসোস করত এমন ভাই কেন তাদের নেই। খাওয়া শেষ করে ধারা রুমে এসে দরজা বন্ধ করে দেয়। কল করে বিভোরকে। বিভোর কল কেটে ঘুরায়। ধারা বলে, কল কেটে আবার কল দিলা কেন? আমার ফোনে যথেষ্ট ব্যালেন্স আছে। এমনি কেমন হলো খাওয়া দাওয়া? আর খাওয়া, গিয়েই শুনলাম তোমার ভাই আর আমার ভাইয়ের ঝগড়া কথা। তোমার ভাই খামচি দিছে আমার ভাইকে, আর আমার ভাই দিয়েছে কামড়। ফোনের ওপাশে বিভোর হো করে হেসে উঠল। ধারাও হেসে ফেলে। বিভোর বলল, এত বড় মানুষেরা এভাবে মারামারি করে কিভাবে? তোমার কোন ভাই? মেজোটা, সাফায়েত ভাই। ইঞ্জিনিয়ার যে লম্বা? হুম। এমন হ্যান্ডসাম ছেলে কামড় দিয়েছে? ও আল্লাহ। বিভোর আবারও হেসে উঠল। ধারা কিঞ্চিত ভ্রু বাঁকায় বলল, তোমার ভাইয়াও তো কত হ্যান্ডসাম, উনি খামচি দিল কেমনে? আচ্ছা এসব বাদ, মিস করছি তোমাকে। আমিও খুব বেশি। রাজশাহীতে থাকলে এখন তোমার বাড়িতে চলে যেতাম। আমার ভাইয়েরা পেটাতো। আমি ডরাই না। সাহস কত! তোমার ভাইয়েরা কামড়া কামড়ি করতে জানে, আমার এক খুশির সামনে ওরা কিছুই না। বড় ভাইয়া কিন্তু এসপি। সেটাই সমস্যা, জেলে পড়ে দিতে পারে মিথ্যে মামলায়। আমার ভাই মিথ্যে মামলা করবে না, সে সৎ। বিভোর হাসে। ধারা বলল, কি? কিছু না। বলো। ভিডিও কলে আসবা? আসছি। দেখতে দেখতে কেটে যায় 25 দিন। বিভোর শীতের ছুটিতে রাজশাহী আসে। রাতের ট্রেনে বাসায় 3 ঘন্টা ঘুমিয়ে ধারার বাসার সামনে এসে ধারাকে কল করে। ধারা ফ্রেন্ডের বাসায় যাওয়ার ছুতোয় বাসা থেকে বেরিয়ে আসে।
কিছুটা হাঁটার পর তিনমুখী রাস্তা। বিভোর বাম পাশের রাস্তার পাশের মাঠে ধারার জন্য অপেক্ষা করছে। ধারার হাত পা অনবরত কাঁপছে। এইটুকু রাস্তা যেন শেষ হচ্ছে না। অবশেষে বিভোরের দেখা পায়। বিভোর দাঁড়িয়ে ফোন টিপছে। ধারার বন্ধ হৃদয়ের দরজা যেন মুহূর্তেই খুলে যায়। কোথা থেকে আওলা বাতাস উড়িয়ে দেয় চুল। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। বিভোর আচমকায় আক্রমণে কেঁপে ওঠে। এরপর শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে ধারাকে। কয়েক সেকেন্ড পর ঘোর লাগা গলায় বিভোর বলে। আমার কি মনে হচ্ছে জানো ধারা? ধারা ভারী মোহময় গলায় বলল, কি? মনে হচ্ছে চারদিকে বৃষ্টি নেমেছে, চারপাশটা স্নিগ্ধতায় ভরপুর, ঝিরি ঝিরি আওয়াজও আসছে। তোমার স্পর্শ বৃষ্টির মতো কাজ করছে, কি অদ্ভুত। ধারা বিভোরের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে এত প্রেমময় কণ্ঠে কেন কথা বলে বিভোর? ধারার হৃদয় যে তোলপাড় হয় প্রচন্ড জোরে সোরে। বিভোর বলল, মানুষ দেখছে পাগলি, ছাড়ো, আহ, অন্য কোথাও চলো, তারপর অনেকক্ষণ জড়িয়ে রেখো। ধারা বাঁধন হালকা করে দেয়। বিভোর ধারার কপালে চুমু দিয়ে হাতে ধরে বলল, চলো। ধারা হেসে বিভোরের হাতের বাহু দু হাতে জড়িয়ে ধরে হাঁটা শুরু করে। আর এতক্ষণের পুরোটা দৃশ্য দুজন খুব মনোযোগ সহকারে দেখে। ধারার ভাই সাফওয়ান সাফি এবং তার গার্লফ্রেন্ড মেহের আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে পাশাপাশি বসে আছে দুজন। আবহাওয়া শীতল, রিক্সা ছুটছে অজানা গন্তব্যে। ধারা মুখ তুলে বিভোরের দিকে তাকায়। বিভোর ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো। কি? ধারা বলল, কই যাচ্ছি আমরা? জানি না। ড্রাইভারকে কি বললা? বলছি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যেদিকে চোখ যায় চলুন। ধারা হাসলো। বিভোর ধারার কপালে থাকা চুলগুলো সরিয়ে বলল, ইচ্ছে ছিল বউকে নিয়ে পুরো বিকেল রিক্সা দিয়ে ঘোরার, ঠিক তাই হচ্ছে। কি সৌভাগ্য আমার। ধারা প্রথমে হাসলো, তারপর মুখ ম্লান করে বলল, আমি সেদিন না পালালে অনেক আগেই তোমার সব ইচ্ছে পূরণ হতো, তাই না? সেসব কথা বাদ। ধারা সরাসরি বিভোরের দিকে তাকায় বলল। বিভোর মৃদু হাসলো। ধারাকে এক হাত জড়িয়ে ধরে বুকে মিশিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, শীতের কাপড় পরে আসুনি কেন? উত্তেজনায় মনে ছিল না। বিভোর জ্যাকেট খুলে ধারাকে পরিয়ে দিতে নেয়। ধারা আটকায় বলে, তোমার শীত লাগবে, তোমার চেয়ে কম লাগবে। প্লিজ। বিভোর আর কিছু বলল না। ড্রাইভারকে বলল। সামনে একটা শপিং মল আছে না ভাই? ড্রাইভার বলল, হ ভাই। 10 মিনিটের জন্য থামাবেন। ড্রাইভার মাথা নাড়ায়। ধারা বলল, শপিং মলে কেন? শীতে তো কাঁপছো। বাসায় অনেক শীতের কাপড় আছে, আর লাগবে না। এখন তুমি আবার বাসায় যাবা নাকি ভাবছো রাত 8টা অবধি তুমি ঠান্ডায় কাঁপবা আর আমি দেখবো? ধারা বিরক্তিতে চ এর মতো উচ্চারণ করে। তারপর হেসে বিভোরের বাহুতে মাথা রাখে। বিভোর বলে, আরে কাছে এসো, মিশে বসো, ঠান্ডা কম লাগবে। ধারা বিভোরের জ্যাকেটে নাক ঘষে বলল, যেভাবে ধরে রেখেছো এমনিতেই ঠান্ডা লাগছে না। শপিং মলে ঢুকে 4 নাম্বার দোকানে ওরা ঢুকে। নাম লেডিস শপ। বিভোর বলল, যাও চয়েস করো, পরি না জ্যাকেট। তোমার যেটাতে আরাম লাগবে, সুবিধা লাগবে, সেটাই কিনো। ধারা 2-1 সেকেন্ড বিভোরের দিকে সরু চোখে তাকিয়ে থাকে। তারপর সাদা কালোয় একটা হুডি পছন্দ করে। বিভোর বিল পে করে আবার রিক্সা এসে বসে। ধারাকে হুডিতে দারুণ লাগে। দার্জিলিং হুডি একবারও পরেনি ধারা, তাই বিভোরের আগে দেখা হয়নি। রিক্সা চলছে নিজের গতিতে। ওরা দুজন আঙ্গুলে আঙ্গুল মিশিয়ে খেলছে। ধারা মাঝে মাঝে হাসছে, গ্যাস দাঁত ঝিলিক মারছে, সেই সাথে চোখ জলজল করে উঠছে। যা মনোযোগ দিয়ে মুগ্ধ নয়নে বিভোর উপভোগ করছে। সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায়। সন্ধ্যা 7টা তখন। ডিনারের জন্য রেস্টুরেন্টে আসে ওরা। ধারা আসতে চায়নি, বিভোর জোর করে এনেছে। যদিও অনেক দেরিতে ডিনার সারে দুজন, কিন্তু আজ একসাথে ডিনার সম্পন্ন করলে মন্দ কি। দেরি করা যাবে না। ধারাকে রাত 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। রেস্টুরেন্টে এক অংশ বুকিং করে নেয় বিভোর। ধারাকে জানতে দেয়নি বুকিং করার ব্যাপারটা। দুজন সামনাসামনি বসে। বিভোর বলল, কি খাবা? তুমি যা খাবা। আমি ডায়েট করি না, যা ইচ্ছে হয় তাই খাই, যখন তখন। আমিও। আচ্ছা ওয়েট। কিছুক্ষণের মাঝে টেবিল ভরে ওঠে খাবারে, প্রায় সব চাইনিজ। ধারা বলল, চাইনিজ খাবার খুব পছন্দ। না, এই রেস্টুরেন্টে আরো 3বার এসেছি। এদের চাইনিজ সব খাবার দারুণ, বাঙালিয়ান খাবারে স্বাদ পাওয়া যায় না। খাওয়া শেষে বিভোর ঠেকুর তুলে। ধারা হাসে। বিভোর বলল, তুমি তো কিছুই খেলে না, সব আমি খেলাম। অনেক খেয়েছি। দেখলাম, এই জন্যই মোটা হও না। রেস্টুরেন্ট থেকে বেরোবার পূর্বে বিভোর নিজ স্থান ছেড়ে ধারার সামনে এসে দাঁড়ায়। বলে, অনেকক্ষণ জড়িয়ে ধরার না খুব ইচ্ছে তোমার? হাসো, ধরো। ধারা লজ্জায় মিইয়ে যায়, নতজানু হয়ে বলে, কেউ আসবে? কেউ আসবে না এদিকে। ধারা নিশ্চুপ। বিভোর তাড়া দেয়, সময় কম, দ্রুত ইচ্ছে পূরণ করো। ধারা উঠে দাঁড়ায়। বিভোরের চোখের দিকে না তাকিয়ে জড়িয়ে ধরে শক্ত করে। শরীরে সবটুকু শক্তি দিয়ে বিভোর হেসে বলে, কেউ নিয়ে যাচ্ছে না আমাকে।
ধারা অনেকক্ষণ জড়িয়ে রাখে বিভোরকে। দুজন দুজনের হৃদস্পন্দন শুনে সর্বাঙ্গে দম বন্ধকর অনুভূতি ঘুরপাক খায়। ধারার শরীরে পশম কাটা কাটা হয়ে ওঠে। বিভোরের মনে উকি দেয় হালাল আবদার, তবুও যেন সে পাত্তা দিতে চাচ্ছে না। বেশিক্ষণ পারল না নিজেকে নিজের জায়গায় রাখতে। সে ধারার ওষ্ঠদয়ে ডুবতে থাকে। কেটে যায় কিছু সুন্দর ক্ষণ। বিভোর মুখ তুলে ধারার দিকে তাকায়। ধারার চোখের পাপড়ি অনবরত কাঁপছে, সেই সাথে সারা মুখ লাল হয়ে আছে। চোখ নামিয়ে রেখেছে। বিভোর ডাকে। এই ধারা, ধারা কোনো মতে বলল, কি হয়েছে? ধারা কিছু না বলে আবার বিভোরকে জড়িয়ে ধরে। বিভোর হেসে ধারাকে জড়িয়ে ধরে। তখন তার চোখে পড়ে কিছুটা দূরত্বে বিভোর ধারাকে আচমকা দূরে সরিয়ে সেদিকে দৌড়ে এসে পর্দায় লাথি মারে জোরে। একজন লোক গুঙিয়ে ওঠে। একটা ফোন ফ্লোরে আওয়াজ করে পড়ে ফেটে যায়। বিভোর লোকটা শার্টের কলার ধরে কিরমির করে বলল, কুত্তার বাচ্চা, তুই ভিডিও করছিলি কেন? লোকটা ভয়ে চুপসে যায়। হাত জোর করে বলে, ভাই মাফ করে দেন। বিভোর লোকটার কানের উপর ঠাস করে থাপ্পড় দিয়ে চেঁচাতে থাকে। আওয়াজ শুনে রেস্টুরেন্ট কর্মকর্তা দুজন দৌড়ে আসে। বিভোর লোকটিকে অনবরত ঘুষি দিতে থাকে। ধারা দৌড়ে এসে বিভোরকে ধরে আটকানোর চেষ্টা করে। বাকি কর্মকর্তারাও চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। বিভোর একসময় ছেড়ে দেয় লোকটিকে। ততক্ষণে রেস্টুরেন্ট মালিক চলে এসেছে। তিনি বললেন, স্যার, ব্যাপারটা খুলে বলুন প্লিজ, কি করেছে ও? বিভোর রাগ কন্ট্রোল করে বলল, আপনার এই কর্মচারী আমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেসব ভিডিও করছিল আড়াল থেকে। মালিকের মুখটা চুপসে যায়। তিনি কর্মচারীর দিকে কটমট করে তাকান। তারপর বিভোরকে রিকোয়েস্ট করে বললেন, সরি স্যার, আপনাদের সাথে যথাযথ সম্মান না দেওয়ার জন্য আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে প্লিজ স্যার, এসব বাইরে বলবেন না, আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ হবে। প্লিজ স্যার। বিভোর কিছু বলল না। ফ্লোরে থাকা ফোনটার উপর রাগে কয়েকবার জোরে লাথি দেয়, ভেঙে চুরমার করে দেয়। ফোন মেমোরি বেরিয়ে আসে, সেটাও ভেঙে দেয়। তারপর বিল মিটিয়ে ধারাকে নিয়ে বেরিয়ে পড়ে। ধারা হতবাক, হতবিহ্বল। কত খারাপ মানুষ! এত উন্নত আধুনিক একটা রেস্টুরেন্টে এমনটা কিভাবে হয়? কিছু কর্মচারীর জন্য রেস্টুরেন্টের বদনাম হয়। এদিকে বিভোর রাগে ফুসফুস করছে, কিছু বলতে ভয় পাচ্ছে। ধারা বাড়ি ফেরার পথে ধারা ভয়ে ভয়ে বলল, রাগ কমেছে? বিভোর তাকায়। ধারা ঢোক গিলে। বিভোর ধারার ভীতু মুখ দেখে হাসে, বলে, কমেছে। একটা প্রশ্ন করি? করো। ভিডিও ক্যান করছিল, আমাদের মাঝে তেমন কিছু হয়নি যা দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে কাছাকাছি থাকলেই এদের চলে। এসবই এরা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে। আর ভিডিওর উপর জঘন্য ক্যাপশন তো আছেই। ভাবো, তোমার ভাইদের হাতে ভিডিওটা গেলে কি হতো? এরকম ছ্যাঁচড়ামি করে কোনো লাভ নেই। তবুও এরা করবে। মানুষকে হেনস্থা করতে এরা পছন্দ করে। জুতো দিয়ে পিটিয়ে শরীরের চামড়া তুলে দিতে ইচ্ছা হয় এদের। আর দোষ আমারই। বাইরে নিজের উপর এমন আস্থা হারানো মোটেও ঠিক হয়নি। আবার রেগে যাচ্ছ কিন্তু। বিভোর দুহাতে মুখ ঢেকে গভীর দম ফেলে। তারপর ধারাকে দুহাতে জড়িয়ে বুকে নিয়ে আসে। ধারা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। রাত 9টায় বাড়ির সামনে সিএনজি থামে। ধারা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ আছে কিনা। দেখে কেউ নেই। বিভোর ধারার কপালে চুমু দিয়ে বলল, যাও। ধারা বলল, সাবধানে যাবা, আর বাড়ি পৌঁছে কল দিবা। দেবো পাগলি। ধারা গেটের ভিতর ঢুকে যায়। সিএনজি ছেড়ে দেবে, তখন আবারও ধারা বেরিয়ে আসে। বিভোর সিএনজি থেকে নামে। ধারা দৌড়ে এসে জড়িয়ে ধরে। বিভোর বলে, এই কি করছো? তোমার বাড়ির সামনে আছি, ভুলে গেছো? কেউ দেখবে তো। ধারা বিভোরকে ছেড়ে দেয়। আসি বলে আড়াল হয়ে যায়। বিভোর নিজের বুকের বাঁ পাশে হাত রেখে গভীর নিঃশ্বাস নেয়। রাত 11টা। ধারার রুমে দরজায় করাঘাত। ধারা বিভোরের কল কেটে দরজা খুলে। সাফি গম্ভীর মুখ করে ঘরে ঢুকে বিছানার উপর বসে। ধারাকে সামনে এসে বসতে বলে। ধারা বিব্রত হয়ে উঠল। গলদ লাগছে তার। সাফির সামনে এসে বসে। সাফি সরাসরি চোখ রাখে ধারার চোখে। ধারা বিভ্রান্তি নিয়ে চোখ সরিয়ে নেয়। সাফি গম্ভীর গলায় বলল, ছেলেটা বিভোর ছিল তাই না? ধারার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। হৃৎপিণ্ড মুহূর্তে জোরসে চলা শুরু করেছে। গলা শুকিয়ে আসে। সাফির এমন গম্ভীরতা কেন তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল ধারার কাছে। সাফি আবারও বলল, কিরে কথা বল। ধারা ঢোক গিলে নিজেকে সামলায়, মাথা নাড়ায়। সাফি গম্ভীরতা কণ্ঠে রেখেই প্রশ্ন করল, দেখা হলো কোথায়? ভেঙে বলবি। দিশারি আপুর ফ্রেন্ড বিভোর। কথা ছিল দিশারি আপুর সাথে আর আপুর ফ্রেন্ডদের সাথে দার্জিলিং যাব। যাবার পথে জানতে পারি বিভোর আপুর ফ্রেন্ড, আর তখনই দেখা হয়। এক সপ্তাহ তাহলে একসাথেই দার্জিলিং ছিলি, তখন প্রেম হয়? ধারা মাথা নাড়ে। হাত পা অনবরত কাঁপছে। সাফি এবার বলল, পানি খা। ধারা পানি খেয়ে বলল, ভাইয়া ও খুব ভালো। 1 মাসের পরিচয়ে বুঝে গেলি? কিছু মানুষকে বোঝা যায় না আজীবন একসাথে থেকেও, আর কিছু মানুষকে একদিনের পরিচয় চেনা যায় ভাইয়া। বড় হয়ে গেছিস। সরি ভাইয়া, তোমায় বলিনি। তো তোকে ওর বাড়িতে তুলছে না কেন? ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলি কি মানবে?
তাহলে প্রেম করে কেন তোর সাথে শোধ নিতে প্রেম করতেছে? না ভাইয়া, ও আমায় সত্যিই ভালোবাসে। বিয়ের রাতে পালাইছিস, এরপরেও ভালোবাসে? নাটকে সব। তোমরা যেমন মেনে নিতে পারো আমাকে, ও এমনিই মেনে নিছি। এত বিশ্বাস? হুম। তোর সাথে খেলতেছে, দেখবি ওর বাড়িতে কখনো তোর জায়গা দেবে না। কয়েকদিন ব্যবহার করবে, এরপর ছেড়ে দেবে। ধারা প্রবল আত্মবিশ্বাসের সাথে দৃঢ় গলায় বলল, ভাই প্লিজ এভাবে বলো না। আর আমি বলছি, ওর মতো ছেলে কোটিতেও একটা পাবা না। এত আত্মবিশ্বাস? অন্ধবিশ্বাসের জন্য না ঠকে যাস? ঠকবো না, হয় মরবো, নয় ওর ঘরে ঢুকবো বউয়ের অধিকার নিয়ে, ভালোবাসা নিয়ে। সাফি সীমাহীন আশ্চর্য হয়, তারপর বিপন্ন গলায় বলল, কিছুদিনের ব্যবধানে নিজের সত্তা হারিয়ে ফেলেছিস তুই। হারাইনি, যদিও হারিয়ে ফেলি, সেটা বিভোরের কাছে হারিয়েছি। আর ওর কাছে আমার যে কোনো আমানতই সুরক্ষিত। সাফি উঠে দাঁড়ায়, ধারা পিছন থেকে বলে উঠে, বাসার সবাইকে সব বলে দিতে যাচ্ছ? সাফি ঘুরে দাঁড়ায়, এগিয়ে আসে, ধারার মাথায় হাত রেখে বলে, টুইঙ্কেল আমার সুখী হ। কথা শেষ করে সাফি বেরিয়ে যায়। ধারা ঝিম মেরে মিনিট কয়েক বসে থাকে। সে বুঝতে পারে সাফি অভিমান করেছে। অনেক আগেই থেকেই কথা ছিল, যাই হয়ে যাক একজন আরেকজনকে সব জানাবে। সাফি যখন যা হয় জীবনে সব ধারাকে বলে, কিন্তু ধারা জীবনের এত বড় এক সত্য এতদিন লুকিয়ে রাখতে পেরেছে। সাফির অভিমান তো হবেই। খোলা জানালা দিয়ে বাতাস ঢুকছে শাসা করে। ধারার আজ মন ভালো নেই। ঠান্ডায় হাতের পশম কাটা কাটা হয়ে আছে, তাতেও ভ্রুক্ষেপ নেই তার। ফোনটা বেজে ওঠে। ধারা উঠে বসে ফোন ধরে। মন খারাপ? না। কণ্ঠটা আলগা একটু। কেন? কাল একটা অনুষ্ঠানে যেতে হবে, দেখা হবে না, অথচ তুমি এরপর দিনে ঢাকা চলে যাচ্ছ। মন খারাপ হবে না আমার? আমি যেতে চাই না, বাবা জোর করছে আমার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।